আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অর্থের সময় মূল্য। স্যার, অর্থের সময় মূল্য বলতে কি বুঝেন? স্যার, অর্থের সময় মূল্য বলতে বুঝি সময়ের সাথে সাথে অর্থের মূল্য যে পরিবর্তন হয় তাকেই আমরা অর্থের সময় মূল্য বলি। ক্লিয়ার স্যার? ওকে, তাহলে অর্থের সময় মূল্যতে আমরা কিভাবে আমাদের এই সৃজনশীল করার সময় একটা জিনিস স্যার মাথায় রাখবেন, যদি আমরা ভুল করে বসে থাকি কোথায়, আমরা চিনতে পারি না কোনটা বর্তমানের টাকা কোনটা ভবিষ্যতের টাকা, আমি কি প্রেজেন্ট ভ্যালু দিয়ে অঙ্কটা করব নাকি আমি ফিউচার ভ্যালু দিয়ে অঙ্কটা করব, সেটা দ্বিধাদ্বন্দ্বে আপনারা পড়ে থাকেন। আজকের এই ক্লাসটা করার পর আপনাদের আর এই দ্বিধাদ্বন্দ্বটা থাকবে না স্যার। ওকে, আসেন আমরা কিছু টেকনিক বলি। আমি যদি বলি প্রশ্নে যদি বর্তমান মূল্য দেয়া থাকে স্যার, প্রশ্নে যদি বর্তমান মূল্য দেওয়া থাকে তাহলে ভবিষ্যৎ মূল্য বের করব। তাহলে আমাদের সূত্র কি হওয়ার কথা ছিল? প্রশ্নে যদি বর্তমান মূল্য দেওয়া থাকে তাহলে একটা ভ্যালু দেওয়া থাকে, প্রেজেন্ট ভ্যালু যদি দেওয়া থাকে আমরা ভবিষ্যৎ মূল্য বের করব। তাহলে আমরা লিখব এফভি। কি লিখবো স্যার? এফভি সমান সমান পিভি 1 প্লাস আই পাওয়ার এন। ওকে স্যার, আরেকটা আমরা লিখি এখানে, প্রশ্নে যদি স্যার ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তাহলে আমরা কি বের করব? বর্তমান মূল্য বের করব। তাহলে আমাদের সূত্র হওয়ার কথা হবে স্যার, আমাদের সূত্র হবে পিভি সমান সমান এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। ক্লিয়ার স্যার? এই দুইটা সূত্র আমাদের টোটাল যদি বলে চক্রবৃদ্ধি বলে তাহলে এই দুইটা সূত্রকে চারটা করা যায় স্যার। আমরা দেখব খুবই একদম ইজি স্যার, আপনারা জাস্ট একটু মন দিয়ে দেখেন। প্রশ্নে যদি বর্তমান মূল্য দেয়া থাকে তাহলে আমাদেরকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তাহলে এফবি সমান সমান আমাদের সূত্র হচ্ছে এফবি ফিউচার ভ্যালু সমান সমান ভবিষ্যৎ মূল্য সমান সমান প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য 1 প্লাস আই পাওয়ার এন। আই মানে ইন্টারেস্ট, ঠিক আছে স্যার, রেট অফ ইন্টারেস্টও বলতে পারেন, মানে সুদের হার, প্লাস হচ্ছে কি স্যার পাওয়ার এন নাম্বার অফ ইয়ার্স। ঠিক আছে, তাহলে নাম্বার অফ ইয়ার্স মানে বছর বা আয়ুষ্কাল। ক্লিয়ার স্যার? ওকে স্যার, এখন আসেন প্রশ্নে যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তাহলে আমরা বের করব কি স্যার? বর্তমান মূল্য। তাহলে ভবিষ্যৎ মূল্য ডিভাইডেড বাই 1 প্লাস সুদের হার পাওয়ার নাম্বার অফ ইয়ার্স বা বছর। ক্লিয়ার? এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা প্রশ্নে কিভাবে বুঝবো যে আমাদের বর্তমান মূল্য দেয়া আছে নাকি ভবিষ্যৎ মূল্য দেয়া আছে। ক্লিয়ার স্যার? তাহলে আমরা ছোট ছোট দুইটা ম্যাথ দিয়ে আমরা এটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা সবাই। তাহলে চলেন, প্রশ্নে যদি আমাদের বর্তমান মূল্য স্যার কিভাবে দেওয়া থাকতে পারে, আমি যদি লিখি স্যার মিস্টার রহিম তার জমাকৃত 50,000 টাকা এ ব্যাংকে 5 বছরের জন্য বার্ষিক, ধরেন না কত পার্সেন্ট নিব স্যার, আসেন ধরেন বার্ষিক 6% সুদে জমা রাখতে চান। এখন আসেন এখান থেকে আমরা কিভাবে বের করবো স্যার? আমরা যদি একটু খেয়াল করে দেখি অঙ্কটা করার সময়, তাহলে মিস্টার রহিম তার জমাকৃত 50,000 টাকা। স্যার, তার মানে মিস্টার রহিমের কাছে বর্তমানে 50,000 টাকা আছে, সে জমা রাখতে চান। আপনার কাছে টাকা থাকলে না আপনি জমা রাখবেন, তাই না স্যার? আপনার কাছে টাকা না থাকলে আপনি জমা রাখতে পারবেন না। তার মানে মিস্টার রহিমের 50,000 টাকা আছে, সে জমা রাখতে চান এ ব্যাংকে। তাহলে এই একটা ব্যাংক, এ ব্যাংকে 5 বছরের জন্য, তাহলে বার্ষিক সুদের হার কত পার্সেন্ট বলছে স্যার? 6% বলছে। ক্লিয়ার স্যার? তাহলে এইটুকুর মধ্যে এখন আমরা কিভাবে বের করবো? তাহলে আসেন আমার প্রশ্নে কি কি দেওয়া আছে, তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন যে মিস্টার রহিম তার জমাকৃত 50,000 টাকা, তাহলে এই 50,000 টাকাটা তার এখনকার টাকা,
নাকি নাকি সে ফিউচারে কত টাকা পাওয়ার আসে বর্তমানে কিছু টাকা জমা রাখবে এমন তো কিছু বলে নাই, বলছে কি তার জমাকৃত কত টাকা স্যার 50,000 টাকা। যদি স্যার এরকম বলা থাকে তার মানে আমি এখান থেকে কি পেয়ে গেছি, আমি এখান থেকে প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেছি, মানে বর্তমান মূল্য পেয়ে গেছি স্যার। ঠিক আছে, আমি এখান থেকে কি পেয়ে গেছি, আমি এখান থেকে আই এর মানটা পেয়ে গেছি, আমি এখান থেকে কি পেয়ে গেছি, আমি এখান থেকে এন এর মানটা পেয়ে গেছি। তাহলে আমরা এখন বলতে পারি না স্যার যে ফিউচার ভ্যালু, তাহলে আমরা বলেছিলাম প্রশ্নে যদি বর্তমান মূল্য দেয়া থাকে তাহলে আমরা ভবিষ্যৎ মূল্যটা বের করব। তাহলে প্রশ্নে বর্তমান মূল্য পেয়েছি কিনা স্যার, তাহলে আমাদের সূত্র হবে এফভি ডিভাইডেড বাই পিভি 1 প্লাস আই পাওয়ার এন। ক্লিয়ার স্যার? তাহলে বর্তমান মূল্য কত টাকা দেওয়া ছিল, বর্তমান মূল্য দেওয়া ছিল স্যার 50,000 টাকা। ক্লিয়ার? বর্তমান মূল্য কত দেওয়া ছিল 50,000 টাকা প্লাস, আচ্ছা সুদের হার কত ছিল স্যার, সুদের হার ছিল 6%। তাহলে 6%কে আমরা যদি ভাঙি বা 0.06, তাহলে আমরা লিখলাম 0.06। স্যার এটাকে ভাঙবেন কিভাবে, এটাকে ভাঙবেন যে হচ্ছে 6কে 100 দিয়ে ভাগ দিবেন। ঠিক আছে, আমি যদি এটা না বুঝি পার্সেন্টেজকে কিভাবে ভেঙে লিখতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, যত পার্সেন্ট থাকবে তাকে আমরা 100 দিয়ে ভাগ করব। ক্লিয়ার স্যার? ওকে, পাওয়ার 5। তাহলে আমরা আসো এটা করে দেখি কত উত্তর আসে আমাদের। তাহলে আমরা এটা উত্তরটা 1 নিমিষে বের করতে পারবো। তাহলে কিভাবে বের করব, চলেন আমরা যদি ক্যালকুলেশনে যাই, তাহলে 0.06 প্লাস 1 পাওয়ার 5। ঠিক আছে, তাহলে এখানে আসবে যে কত 50,000 টাকা ইন্টু 1.3382%। তাহলে এটাকে গুণ দিব কত দিয়ে স্যার, 50,000 টাকা দিয়ে গুণ দিলে আমি পাচ্ছি তাহলে 66,911 টাকা দশমিক 27 আপনি দিতেও পারেন। ক্লিয়ার স্যার? অ্যাকুরেট টাকা দেখার জন্য। তাহলে স্যার এখন আসেন যারা একদম ক্লাস, আমার ক্লাসটা বলেছিলাম এসএসসি বেসদের জন্য, আর যারা একদম নতুন তাদেরও জন্য। স্যার এখন আসেন এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব। স্যার একটু খেয়াল করে দেখেন, আপনারা যদি দেখতে পান তাহলে আমরা এখানে লিখতেছি কত 1 প্লাস 0.6, যেটা আমাদের ব্র্যাকেটে ছিল। ঠিক আছে, তাহলে 0.06 লিখলাম, লেখার পর ইকুয়াল দিলাম, তাহলে আসলো 1.06। এই যে স্যার একটা চিহ্ন আছে পাওয়ারের যে চিহ্ন, অ্যারোর যে চিহ্ন, ওটা ক্লিক করে 5 প্রেস করে ইকুয়াল চাপ দিব, তাহলে আমরা অ্যাকুরেটলি মানটা পেয়ে যাব। ক্লিয়ার স্যার? আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এখন আসেন তার জমাকৃত, সে যদি এত টাকা 5 বছরের জন্য যদি এ ব্যাংকে রাখে, 5 বছর পর এ ব্যাংক তাকে দিবে কত টাকা, তার 5 বছর পর এ ব্যাংক দিবে তাকে 66,911 টাকা। স্যার ক্লিয়ার? আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন এবং আমাদের প্রথম টাইটেলটা ফিল আপ হয়েছে। ওকে স্যার, পরবর্তীতে আসেন যদি এখানে চক্রবৃদ্ধি বলে, যদি স্যার এখানে চক্রবৃদ্ধি বলে আমরা কি করব, বার্ষিক চক্রবৃদ্ধি, বার্ষিক 6% সুদে না, এই বার্ষিকের জায়গায় যদি মাসিক বলে সেক্ষেত্রে আমরা কি করব, সরি স্যার, আচ্ছা বার্ষিকের জায়গায় যদি মাসিক বলে, স্যার কি বলে, মাসিক বলতে পারে, দ্বিমাসিক বলতে পারে, ত্রৈমাসিক বলতে পারে। তাহলে আসেন এম এর মানটা আমরা এখানে লিখে ফেলি, এম এর মানটা আমরা এখানে লিখে ফেলি। যদি মাসিক বলে, কি বলে স্যার, মাসিক যদি বলে তাহলে এম এর মান হবে 12। যদি দ্বিমাসিক বলে তাহলে এম এর মান হবে কত, 2 মাস পর পর হলে বছর কয়বার দিবে, 6 বার। যদি ত্রৈমাসিক বলে তাহলে এম এর মান হবে কত, 4 বার। যদি সাপ্তাহিক বলে তাহলে এম এর মান হবে 52। যদি অর্ধবার্ষিক বলে তাহলে এম এর মান হবে স্যার 2। ক্লিয়ার কিনা স্যার? এম এর মানটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা আসেন যদি বলে 5 বছরের জন্য মাসিক সুদে, মাসিক 6% সুদে ব্যাংকে জমা রাখতে চান, তাহলে স্যার আসেন মাসিক বলছে কিনা, তাহলে মাসিক বলছে, তাহলে এটা আমরা পেলাম পিভির টাকা, এটা আই এর টাকা, এটা এন এর টাকা, আমরা পেয়েছি কিনা আগে। ওকে স্যার, এখন মাসিক বলে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করবো বা অঙ্কটা কিভাবে করবো আসেন। তাহলে আমার এফবি বের করতে হবে, এফবি ইকুয়াল টু পিভি বর্তমান মূল্য, বর্তমান সমস্যা আমরা কি লিখতে পারি স্যার, 1 প্লাস আই পাওয়ার এম এন ইন্টু এম। স্যার এই জিনিসটাকে আসেন আমরা যে প্রথমে যে সূত্র লিখছি সেই সূত্রের ক্ষেত্রে টেকনিকটা বলি, সেই সূত্রের ক্ষেত্রে
আপনি কি করবেন, যদি মাসিক বলে বা চক্রবৃদ্ধি বলা থাকলে আপনি এই আই এর নিচে এম লিখবেন আর এন এর সাথে এমটা গুণ করে দিবেন। ক্লিয়ার স্যার? তাহলে আসেন, বুঝতে পারছেন হয়তো সবাই। তাহলে চলেন আমরা এই জিনিসটা করে ফেলি। তাহলে আমাদের বর্তমান মূল্য দেওয়া ছিল কত? 50,000 টাকা। 1 প্লাস আই এর মান দেওয়া ছিল 0.06, তারপরে ছিল স্যার আমার মাসিক বলছে, মাসিক বলে কত হবে স্যার? 12। স্যার এখানে মাসিক বলতেও পারে, দ্বিমাসিক বলতেও পারে, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, সাপ্তাহিক, যে কোনো কিছু একটা বলতেই পারে। সেই অনুপাতে আমরা সংখ্যাটা বসাবো। ক্লিয়ার? তাহলে আমার এখানে ছিল 6 গুণ 12। তাহলে আমরা আসেন ক্যালকুলেশনটা করি। তাহলে এটা সহজ হচ্ছে, ক্যালকুলেশনটা করলে আমাদের কত আসে? তাহলে আমরা বলবো 50,000 টাকা স্যার। 50,000 টাকা 1 প্লাস 0.06 ডিভাইডেড বাই 12, আর এখানে আমাদের আসবে কত স্যার? 72। তাহলে এখন আসে আমরা ডিরেক্টলি ক্যালকুলেশনটা করি। তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করব? তাহলে প্রথমে আছে 0.06, ঠিক আছে, ভাগ দিব 12 স্যার। ক্লিয়ার? তাহলে ইকুয়াল চাপ দিব, ইকুয়াল চাপ দিব, চাপ দেওয়ার পর আমরা দিব +1, +1 দেওয়ার পর একটা মান আসবে পাওয়ার 72 দিলাম। দেওয়ার পর এখন আমরা গুণ দিব স্যার 50,000 টাকা। তাহলে গুণ দিলে আমাদের একটা মান আসবে 71,622 টাকা স্যার। 71,622 টাকা .21। ঠিক আছে? যদি আমাকে তারা, এখন আসেন প্রশ্ন একটু বুঝি। মিস্টার রহিম তার জমাকৃত 50,000 টাকা যদি এ ব্যাংকে 5 বছরের জন্য রাখেন, তাকে সুদটা দিবে, বছরের সুদটা দিবে না স্যার। তাকে বছরের সুদটা দিবে কখন? মাসে মাসে সুদটা দিবে। সেক্ষেত্রে সুদের যদি 6% বলে তাহলে জমা রাখতে চান, তাহলে আমাদের উত্তরটা হবে কত স্যার? তাহলে 5 বছর পর সে পাবে 71,622 টাকা। ক্লিয়ার স্যার এই ব্যাপারটা? ওকে, পরবর্তীতে আসেন আমরা কি করব। আসেন পরবর্তী 2 নাম্বার যে আমরা সূত্রটা লিখছিলাম সেটা নিয়ে আমরা আলোচনা করি। যদি প্রশ্নে ভবিষ্যৎ মূল্য দেয়া থাকে স্যার, যদি প্রশ্নে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে, তাহলে মিস্টার রহিম আমরা লিখলাম আবার সেম, মিস্টার রহিম 5 বছর পর, ধরেন 5 বছর পর ধরেন কত দিবে? 1 লক্ষ টাকা পাওয়ার আশায় এ ব্যাংকে বার্ষিক কত পার্সেন্ট দিব? ধরেন 5%। তাহলে বার্ষিক 5% সুদে, ধরেন আমি এটা বানাচ্ছি জমা রাখলে বর্তমান তাকে কত টাকা বা কত টাকা পাবে এরকম আর কি স্যার। সো আসেন আমরা একটু ক্লিয়ার করি ব্যাপারটা। তাহলে এই যে 5 বছর পর এত টাকা পাইলে আমাকে বলছে যে তিনি বছর শেষে বা তাকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে। জমা রাখলে, সরি স্যার, ডিস্টার্ব দিচ্ছে আমার এখানে, রাখলে বর্তমানে কত টাকা জমা রাখবেন, লাইক এরকম। ক্লিয়ার? তাহলে এখন আসেন আমরা প্রশ্নটা একটু খেয়াল করে দেখি। মিস্টার রহিম 5 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার আশায়, হ্যাঁ, এই ব্যাংকে বার্ষিক 5% সুদে। স্যার মিস্টার রহিম 5 বছর পর, তাহলে আমরা এন এর মান পাইছি কিনা? এখানে পাইছি, নাম্বার অফ ইয়ার্স পাইছি। পরেরটা আসেন আমরা এখানে ফিউচার ভ্যালু পাইছি। স্যার প্রশ্নটা বুঝেন, মিস্টার রহিম 5 বছর পর পাবে স্যার। 5 বছর পর যদি পায় তার মানে তার কাছে এখন কোনো টাকা নেই। ক্লিয়ার? তাহলে মিস্টার রহিম 5 বছর পর যদি কোনো টাকা পায়, তার কাছে এখন বর্তমানে কোনো টাকাই নেই। তার মানে এটা হচ্ছে আমার ভবিষ্যতের টাকা, যে আমি 5 বছর পর 1 লক্ষ টাকা পাবো। ক্লিয়ার? টাকা পাওয়ার আশায় বর্তমানে এই ব্যাংকে বার্ষিক কত পার্সেন্ট সুদে রাখতে চান স্যার? 5% সুদে। তাহলে এখন আসেন আমার প্রশ্নে কি কি দেয়া আছে। আমরা বলছিলাম প্রশ্নে যদি ভবিষ্যৎ মূল্য দেয়া থাকে আমাদেরকে বর্তমান মূল্য বের করতে হবে। ক্লিয়ার স্যার? ওকে, তাহলে আমার প্রশ্নে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, তাহলে আমরা বর্তমান মূল্যের সূত্র লিখি। বর্তমান মূল্য ডিভাইডেড বাই FB 1 প্লাস I পাওয়ার n। তাহলে আমরা FB এর মান লিখি 1 লক্ষ টাকা। ভবিষ্যৎ মূল্য কত টাকা স্যার আমাদের এখানে? 1 লক্ষ টাকা। 1 প্লাস I এর মান কত? 5%, তার মানে 0.05। আমরা বলছিলাম 5%কে কীভাবে ভাঙবো? 100 দিয়ে ভাগ দিলে। ক্লিয়ার স্যার? এবার আসেন বছর হচ্ছে 5 বছর। তাহলে এই ক্যালকুলেশনে সকলেই ভুল করে স্যার, সকলে অর্ধেক স্টুডেন্ট এই ক্যালকুলেশনে এসে ভুল করে বসেন। কেন স্যার? আপনারা কি করেন? এটা একসাথে করে আলাদা আলাদা করে বের করেন,
মানের বিপরীত চলে আসে বা একটু এদিক ওদিক চলে আসে। তাহলে চলে আমরা একটা টেকনিকে খুব ইজিলিভাবে আমরা জিনিসটা সলভ করার চেষ্টা করি। দেখেন স্যার, তাহলে আমার ছিল 1 প্লাস 0.05 ক্লিয়ার স্যার, ইকুয়াল চাপ দিব, দেওয়ার পর আমি পাওয়ার 5 দিব, দিয়েছি, তাহলে একটা মান আসছে না আগের মতো। এখন কি করব, 1 লক্ষ টাকাটা প্রপারলি লিখবো, এখানে 1 লক্ষ টাকা লিখবো, কোনো কিছু সাইন দিব না, ডিরেক্ট 1 লক্ষ টাকা প্রেস করব, করার পর ভাগ দিব, অ্যান্সার দিব, ইকুয়াল দিব, তাহলে একটা মান চলে আসবে। তাহলে 1 লক্ষ টাকা পাওয়ার জন্য বর্তমানে তাকে কত টাকা রাখতে হবে স্যার ব্যাংকে? 78,352 টাকা, 0.61। এটা আপনি যদি দশমিক উঠাই ফেলেন, 5-এর পর এখানে 1 যোগ করবেন, ঠিক আছে? তাহলে এত টাকা। তাহলে যদি সে 5 বছর পর 1 লক্ষ টাকা পেতে চায়, তাকে কত টাকা রাখতে হবে স্যার? 78,352 টাকা তাকে ব্যাংকে জমা রাখতে হবে। ক্লিয়ার কিনা স্যার? স্যার যদি চক্রবৃদ্ধি বলে তখন কি করব? তাহলে চক্রবৃদ্ধি করলে এখানে একটা এম চলে আসবে আর এখানে একটা এম চলে আসবে, সেম ক্যালকুলেশন। তখন এখানে কি করব, ধরো বাৎসরিক বলছে বা দ্বিমাসিক বলছে, ত্রৈমাসিক বলছে, তাহলে 4। যদি ত্রৈমাসিক বলে, বার্ষিকের জায়গায় যদি আমি কেটে ত্রৈমাসিক লিখি স্যার, কি মাসিক লিখি? ত্রৈমাসিক, মানে 3 মাস পর পর দিবে। তাহলে 3 মাস পর পর যদি হয়, তাহলে 3 মাস পর পর হলে বছরে কয়বার দিবে স্যার? 4 বার দিবে। আমরা জানি 1 বছর সমান সমান 12 মাস, তাহলে 4 বার দিবে না? তাহলে এখন এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? আসেন, এই ক্যালকুলেশনটা আমরা করব যে হচ্ছে, আসেন সেম, আগে কি করব, 0.05 লিখবো, লিখে ভাগ দিব 4 ভাগ দেওয়ার পর একটা মান আসবে না, ওটার সাথে যোগ করব 1, তাহলে একটা মান আসছে। তারপরে পাওয়ার দিব, পাওয়ার 5 দিব, দেওয়ার পর একটা মান আসছে 1.0640। তারপর কোনো কিছু চাপবো না, না চেপে আমরা 1 লক্ষ টাকা লিখবো এখানে স্যার। কত টাকা? 1 লক্ষ টাকা লিখে ভাগ দিয়ে অ্যান্সার দিয়ে ইকুয়াল দিব, তখন মান চলে আসবে স্যার কত টাকা? মান চলে আসবে 93,000 টাকা, 93,977, 977.70 টাকা স্যার। এই টাকাটা সে যদি রাখে, তাহলে সে 5 বছর পর কত টাকা পাবে? তাহলে 5 বছর পর সে 1 লক্ষ টাকা পাবে। আশা করি আমরা প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু সম্পর্কে বুঝছি কিভাবে বের করব, ঠিক আছে? এখন আসেন, যদি প্রশ্নে এরকম না থাকে, আমরা বুঝছি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিকস অর্থ সময় মূল্যের ক্ষেত্রে। যদি প্রশ্নে এরকম না থেকে যদি আমাকে বলে প্রকৃত সুদের হার, স্যার আমরা প্রশ্নে আপনারা দেখবেন আমাদেরকে এটা বের করতে বলে, EAR, ক্লিয়ার কিনা স্যার? তাহলে EARটা আমরা কি জানি? আমরা জানি ইফেক্টিভ অ্যানুয়াল রেট, তাহলে নাকি ইফেক্টিভ কি স্যার? অ্যানুয়াল রেট। তাহলে আমরা বলবো তাহলে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, এটাকে আবার বলা হয় ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট। ক্লিয়ার স্যার? তাহলে EAR বের করতে যদি বলে, স্যার টেনশনের কিচ্ছু কারণ নাই, প্রশ্নে খাঁটি বাংলা ভাষা লেখা থাকবে, স্যার প্রকৃত সুদের হারের পরিমাণ বের করো। বা এটাকে আবার বলতে পারে কার্যকরী সুদের হার বের করো। এই দুইটা জিনিস এখানে বলা থাকতে পারে স্যার। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? তাহলে আমরা বললাম যে প্রকৃত সুদের হার বা কার্যকারী সুদের হার আমার প্রশ্নে খাঁটি বাংলা ভাষায় লেখা থাকবে স্যার। ক্লিয়ার কিনা স্যার? ওকে, তাহলে চলেন আমরা এর পরবর্তীতে দেখি এরকম যদি আমাদের প্রশ্ন আসে আমরা কিভাবে সেটা সলভ করব। ঠিক আছে স্যার? আমরা কিভাবে সলভ করব? তাহলে আমরা লিখি মিস্টার রহিম, তাহলে আমরা কি বলতে পারি? মিস্টার রহিম 15% মাসিক সুদে, 15% মাসিক সুদে, যদি মিস্টার রহিম 15% মাসিক সুদে বা মাসিক চক্রবৃদ্ধি সুদে বলতে পারেন, আপনি ধরেন মাসিক বলতেও পারে, আবার এরকম বলেও দিল আপনাকে চক্রবৃদ্ধি সুদে। কত টাকা ধরেন না মাসিক চক্রবৃদ্ধির সুদে জমা রাখলে তিনি কত টাকা পাবেন? হ্যাঁ, মাসিক চক্রবৃদ্ধি সুদে জমা রাখলে, ধরেন জমা রাখলে, ধরেন 1000 টাকা জমা রাখলেন, আমি গরিব ও গরিব, 1000 টাকা জমা
জমা রাখলে প্রকৃত সুদের হারের পরিমাণ বের করো। তাহলে আমরা সূত্রটা লিখবো, কি কি দেয়া আছে। তাহলে প্রশ্নটা পড়ে দেখি। মিস্টার রহিম 15% মাসিক সুদে। তাহলে মিস্টার রহিমের এই যে 15%, আমরা জানি পার্সেন্টেজ থাকলে সেটা কি রেট অফ ইন্টারেস্ট বা ইন্টারেস্ট বা সুদের হার। তাহলে 15% কি আছে স্যার, সুদের হার দেয়া আছে না? ওকে, এখানে মাসিক বলছে স্যার, আমরা জানি মাসিক যদি বলে চক্রবৃদ্ধির ভ্যালু কত হবে স্যার এখানে, তাহলে চক্রবৃদ্ধির ভ্যালু হবে 12। আমরা এখানে লিখছিলাম, আপনাদের হয়তো মনে আছে। তাহলে এখন আমরা সূত্রটা লিখি। EAR এর সূত্রটা আপনারা সবাই জানেন নাকি স্যার? তাহলে EAR এর সূত্রটা কি হবে? 1 প্লাস I M এখানে M1। তাহলে এখন মানগুলো বসাই। 1 প্লাস I এর মান ছিল কত পার্সেন্ট? 15%। 15%কে ভাঙলে 0.15 পাবো, ডিভাইডেড বাই M এর মান 12 পাইলাম। তাহলে এখানে M এর মান কত পাইছি আমরা? 12 পাইছি। ক্লিয়ার? -1। এই ক্যালকুলেশনটা অনেকে ভুল করে বসে থাকেন স্যার। তাহলে কিভাবে করব? আসেন ফার্স্ট টাইম ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। কিরকম করব? 0.15 ভাগ 12, একটা মান আসছে না স্যার, ওটার সাথে কি করব? 1 যোগ করে দিব, যোগ করে দিয়ে পাওয়ার দিব 12। পাওয়ার কত দিব স্যার? 12 দিব, দিয়ে ইকুয়াল চাপ দিব, একটা মান আসছে না, -1 দিয়ে দিব, একটা মান আসবে প্লাস। স্যার দেখেন আমরা এখানে একটা মান আসছে 0 দিয়ে স্যার। তাহলে 0 দিয়ে যদি কোনো মান আসে, সেটা 0 দিয়ে কোনো কি হতে পারে না স্যার, উত্তর হতে পারে না। সেক্ষেত্রে আমরা 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে আসবে 16.07। তাহলে 16.07%। ক্লিয়ার স্যার? বুঝছেন আপনারা এই জিনিসটা? ওকে স্যার। তাহলে এখন